হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করবো সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। তো দেখো বন্ধুরা, সংসারের ছোটো ছোটো কাজগুলো করার সময় ছোটো ছোটো টিপস মেনে কাজগুলো করলে অনেকটাই সহজ হয়ে যায়। সেই জন্য ছোটো ছোটো টিপসগুলো জানা থাকলে কাজগুলো আমাদের অনেকটাই সহজ হয়ে যায়। তো চলো দেখে নেওয়া যাক পরপর আজকের কয়েকটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি প্রথম যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য নিয়ে নিয়েছি হচ্ছে 2 টুকরো আদা। আদাটাকে খুব ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তোমরা চাইলে খোসা সহ আদা এখানে ব্যবহার করতে পারো। খোসা সহ আদাটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারো, বা চাইলে একদম ছোটো ছোটো করে টুকরো টুকরোও করে নিতে পারো। একদম ঝিরিঝিরি যে টুকরোগুলো, সেই টুকরোগুলোও তোমরা করে নিতে পারো। তো আমি এখানে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। তারপর দেখো আমি গ্যাস ওভেনটাকে অন করে দিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তো তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নেব। তোমরা তাওয়া কিংবা যে কোনো কড়া তোমরা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দিয়ে সেটা গরম হয়ে গেলে এই যে গ্রেট করা আদাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তার মধ্যে আদাগুলো দিয়ে দেওয়ার পরে একটা চামচের সাহায্যে তোমরা কন্টিনিউ নাড়তে থাকবে, যাতে কোনোভাবে এটা নিচে না লেগে যায়। গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রাখবে, হালকা করে এইভাবে করে তোমরা চামচের সাহায্যে নাড়তে থাকবে। দেখবে আদার মধ্যে যে এক্সট্রা রসটা রয়েছে সেই রসটা খুব ভালোভাবে শুকনো হয়ে যাবে। বেশ খানিকক্ষণ তাওয়ার মধ্যে আমি আদাগুলোকে ভেজে নিয়েছি। আদার মধ্যে যে রসটা ছিল সেই রসটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার পরে এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পর বড় বড় যে টুকরোগুলো ছিল সেই টুকরোগুলোকে হাত দিয়ে একটু ছোটো ছোটো করে দিলাম। তো এরপরে আমি দুটো তেজপাতা নিয়েছি, আর সেই তেজপাতাগুলোকে একটা কাঁচির সাহায্যে এইভাবে করে কেটে টুকরো করে নিচ্ছি। তোমরা আদার পরিমাপটা দেখে এখানে তেজপাতা নেবে। তো আমার আদাটা যেহেতু 2 টুকরো আদা নিয়েছিলাম, তো তার মধ্যে আমি দুটো তেজপাতা এভাবে টুকরো টুকরো করে মিশিয়ে দিলাম। তো এরপরে মিশিয়ে দিতে হবে চা পাতা। তো দেখো আমরা অনেক সময় মশলা চা খেতে ভীষণ ভালোবাসি, সেটা আদা, তেজপাতা, এলাচ এই সমস্ত জিনিসগুলো দিয়ে মশলা চা করলে ভীষণই টেস্ট, সেই চায়ের ফ্লেভারটা কিন্তু আলাদা হয়ে যায়। তো দেখো এইভাবে করে যদি মিশিয়ে রেখে দিই তাহলে আমাদেরকে চা করার সময় আর এক্সট্রা করে কোনোভাবে আদা দিতে হবে না। অনেক সময় আদা শেষ হয়ে যায়, তো শেষ হয়ে গেলে তো চা করতে গিয়ে দেখি আদাটা নেই, তখন আমাদের আর মশলা চা খাওয়া হয়ে ওঠে না, বা একটা একটা করে জিনিস আমাদেরকে খুঁজে বের করে চায়ের মধ্যে দিতে হয়। কিন্তু এইভাবে করে মিশিয়ে রেখে দিলে ব্যাস অনেক দিন পর্যন্ত হয়ে যাবে। আর রোজ রোজ চা করার সময় এগুলোকে খুঁজে বের করে আর মেশাতে হবে না। একবার তৈরি করে রেখে দাও, এবার যখন খুশি চা করে বানিয়ে তোমরা খেতে পারো। কোনোভাবে ফ্রিজেও রাখতে হবে না, কৌটোর মধ্যে ভরে রেখে দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো দেখো এখানে আমি একটা হচ্ছে বালিশের কভার নিয়েছি। পুরনো চাইলে যে বালিশের কভারগুলো কালার চটে গেছে বা একটু ছিঁড়ে ফেটে গেছে সেরকম দেখে তোমরা বালিশের কভারটা নিতে পারো। তো আমি এখানে এরকম দেখে একটা বালিশের কভার নিয়েছি। তো এর মধ্যে এখন দিয়ে দেবো হচ্ছে একটা হ্যাঙ্গার নিয়েছি। তো হ্যাঙ্গারটাকে জাস্ট আমি বালিশের কভারের যে পাশটা খোলা রয়েছে, খোলা সাইডে আমি হ্যাঙ্গারটাকে জাস্ট গলিয়ে দিলাম ভেতর সাইডে। দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কীভাবে আমি হ্যাঙ্গারটাকে এর মধ্যে গলিয়ে দিলাম। ব্যাস হ্যাঙ্গারটা খুব ভালোভাবে আটকে গেল। তো এটা এবার বাড়ির কোথাও হ্যাং করে রেখে দাও। এইভাবে করে বানিয়ে যদি বাড়ির কোথাও কোনো জায়গায় এক জায়গার মধ্যে হ্যাং করে রেখে দিই, যেই সমস্ত জামা কাপড়গুলো পরের দিন আমরা ধোয়া বা কাচাকুচি করব সেগুলো সাধারণত আমরা লন্ড্রি ব্যাগে রাখি। সবার বাড়িতে আবার লন্ড্রি ব্যাগও থাকে না। তো বেকার অযথা লন্ড্রি ব্যাগ না কিনে এইভাবে করে বালিশের কভার দিয়ে হ্যাঙ্গারের সাহায্যে এটা একটা কোথাও হ্যাং করে রেখে দাও। এবার এর মধ্যে জামা কাপড়গুলো যদি গুছিয়ে রেখে দিই তাহলে পরের দিন এখান থেকে বের করতে আমাদের কোনো অসুবিধা হবে না। বের করে নিয়ে জামা কাপড়গুলো খুব সুন্দরভাবে কেচে নিতে পারবো। বা এদিক ওদিক না ছড়িয়ে রেখে নোংরা জামা কাপড়গুলো এর মধ্যে রাখো, আর যখন আমাদের ধোয়ার প্রয়োজন হবে এখান থেকে বের করে ব্যাস ধুয়ে নেব। চলে যাচ্ছে বন্ধুরা হচ্ছে আজকে পরবর্তী টিপসে। তো আমি এখানে কাঁচের জার নিয়েছি। এই ধরনের কাঁচের জারগুলোর মধ্যে আমরা সাধারণত জ্যাম, জেলি, আচার এই সমস্ত জিনিসগুলো আমরা রেখে থাকি। আর দেখা যায় এই যে দেখো এই যে ঢাকনাটা আছে, ঢাকনাটার প্যাঁচ অনেক সময় কেটে যায়। কেটে যাওয়ার কারণে হাওয়া ভেতরে চলে যায়, আর হাওয়া চলে গেলে ভেতরে থাকা জিনিসটা নষ্ট হয়ে যায়। তখন আমরা কি করি, এই জারের ঢাকনাটাকে চেঞ্জ করে দিই, বা যদি এই ঢাকনা না পাওয়া যায় তাহলে বেকার এই জারটাকে আমরা ফেলে দিই। তো দারুণ একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। নিয়ে নিচ্ছি হচ্ছে বেলুন। দেখো বেলুনটাকে আমি ফুলিয়ে নিলাম। বেলুনটাকে ফুলিয়ে নেওয়ার পরে আমি জারের ওপরে বেলুনটাকে রেখে দেবো। রেখে দেওয়ার পরে উপর থেকে হাত দিয়ে চাপ দিতে থাকবো, আর যেই মুখটা আমি ধরে রেখেছি সেই মুখ থেকে হালকা হালকা করে ওর হাওয়াটাকে বের করতে থাকবো। তো এইভাবে করে বেলুনটাকে চেপে দেবে, দেখবে এই জারের মুখে খুব সুন্দরভাবে টাইট হয়ে বেলুনটা বসে যাবে। কোনোভাবেই দেখো একটু হাওয়া এর ভেতরে যেতে পারবে না, একদম এয়ার টাইট হয়ে বেলুনটা টাইট হয়ে যাবে। ঢাকনাটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তোমরা এই পদ্ধতিতে তোমরা জারগুলোকে ব্যবহার করবে, অযথা বেকার জারগুলোকে
না ফেলে দিয়ে ঢাকনার পরিবর্তে বেলুনগুলো তোমরা ব্যবহার করতে পারো। আর এই বেলুন দিয়ে কত সুন্দরভাবে টাইট হয়ে বসে গেছে, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর ঢাকনাও আর লাগবে না। এইভাবে করে তোমরা ঢাকনার বদলে বেলুনগুলো তোমরা ব্যবহার করতে পারো। এর মধ্যে অনায়াসে ভেতরে যে কোনো জিনিস রাখতে পারো, হাওয়া কোনোভাবে ভেতরে প্রবেশ করবে না। পরবর্তী যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করব বাসন মাজা নিয়ে। বাসন তো রোজই আমাদেরকে মাজতেই হয়, এটা আমাদের নিত্যদিনের কাজ। তো দেখা যায় অনেক সময় একটা দুটো বাসনও বের হয়, আর আমরা সঙ্গে সঙ্গে কী করি, সেটাকে ধুয়ে নেওয়ার চেষ্টা করি, জমতে দিই না। তো এই একটা বাসন মাজার সময় দেখা যায় আমরা যে ভীম জেল বা লিকুইডটা যেটাই ব্যবহার করি, সেটা কী করি, অল্প করে বাসনের উপরে দিয়ে দেওয়ার চেষ্টা করি। কিন্তু অল্প করে দিতে গেলে দেখা যায় অনেকটা পরিমাণে পড়ে যায়, আর অনেকটা পরিমাণে যখন পড়ে যায় সেটা আর কোনো উপায় থাকে না, সেটা দিয়েই আমাদেরকে বাসনগুলো মেজে নিতে হয়। তো এইভাবে করে প্রত্যেকদিন চলতে থাকলে দেখা যায় অনেকটা পরিমাণে লিকুইড আমাদের এক্সট্রা খরচ হয়ে যায়। তো ভীম জেলটাও আমাদেরকে তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আবার নতুন করে আনতে হয়। তো তার জন্য নিয়ে নিতে হবে একটা হচ্ছে বোতল। তো আমি এখানে একটা পুরনো দেখে বোতল নিয়েছি। বোতলের উপরে যে ঢাকনাটা রয়েছে, ঢাকনাটা আমি বেশ কয়েকটা ফুটো করে দিচ্ছি। তো একটা কাঁটা চামচ দিয়ে আমি কাজটা করে নিলাম। যেহেতু ঢাকনাগুলো খুবই নরম হয়, তাহলে কোনো অসুবিধা হবে না ফুটো করতে। তো এর মধ্যে এখন দেখো আমি কিছুটা জল ভরে দিয়েছি। বোতলের মধ্যে জলটা ভরে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে ভীম লিকুইড। তো ভীম লিকুইড আমি কিছুটা এর বোতলের মধ্যে ভরে দিলাম। তো এরপরে জল আর ভীম লিকুইড দুটোকে একসঙ্গে আমি মিশিয়ে নেব। আর অল্প করে আবার একটু জল দিলাম, মনে হলো ভীম লিকুইডটা একটু বেশি হয়ে গেছে, সেই জন্য অল্প করে একটু জল দিয়ে দুটোকে মিশিয়ে দিলাম। এবার দেখো একটা দুটো বাসন যখন আমাদের ধোয়ার প্রয়োজন হবে, তখন এইভাবে করে স্কচব্রাইটের ওপরে এই যে লিকুইড আর জল দুটো মিশিয়ে রেখেছিলাম, তো সেই মিশ্রণটা এর মধ্যে অল্প করে দিয়ে দেবে। তাহলে বাসনটা অল্প ধুয়ে নিতে পারবো আমরা। আর বেশি পড়ে যাওয়ারও কোনো ভয় থাকবে না। অল্প অল্প এখান থেকে নেব আর বাসনগুলো মেজে পরিষ্কার করে নেব। এইভাবে করে সংসার খরচ কিছুটা হলেও আমরা কমাতে পারি। তো ভীম লিকুইড এবার অল্প অল্প করে ব্যবহার করবে, একটা দুটো বাসন হলেও আমাদের মেজে নিতে কোনো অসুবিধা হবে না। তো টিপসগুলো আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ভিডিওতে।